আমার বিয়ের পরপরই আমি শ্বশুরবাড়িতে গিয়ে যতটুকু বুঝতে পারলাম যে আমার শ্বশুরবাড়ির সবকিছু চলে আমার ননাসের কথায়। এমনকি আমার হাসব্যান্ডও তার বোনের কথাই চলে। আমরা অনেক গরিব ঘরের মেয়ে। তো আমার বড় বোন যে সে তার একটু ভালো ঘরে বিয়ে হইছে। সে আমাদের হেল্প করে। আর আমার মা টুকটাক কাজ করে। তো এটা দিয়ে আমরা আরকি চলি। তো আমার ইন্টার পরীক্ষা দেওয়ার পরে তখন মানে আমি ভার্সিটিতে ভর্তি হই নাই তখন আমার হাসব্যান্ডের সাথে আমার বিয়ে হয়। তো আমরা যেহেতু গরিব ঘরের ছিলাম তো আমার হাসব্যান্ড হচ্ছে প্রায় 25-30 হাজার টাকা বেতনে চাকরি করে। তো আমার বাবা মা ভাবছে যে এত টাকা তো ভালোই, তো আমরা যেহেতু গরিব ঘরের তো আমাদের কাছে তো 25-30 হাজার টাকা তো অনেক। তো এই জন্য আমার হাসব্যান্ডের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়। আর তাছাড়া আমার হাসব্যান্ড হচ্ছে পরিবারের একমাত্র ছেলে, মানে দুই বোনের এক ভাই। তো তারপর আমার যখন বিয়ে হয়, বিয়ের পরে ওই বাড়িতে যাওয়ার পরে আমি বুঝতে পারি যে ওই বাড়িতে সবকিছু চলে ওর বড় বোনের কথায়। মানে আমি যদি আমার হাসব্যান্ডকে কোনো একটা কথা জিজ্ঞেস করি ২-৪ বার জিজ্ঞেস করলে তখন বলে যে যাও আপুর কাছে জিজ্ঞেস করো। তো বিয়ের আগে আমার এক চাচা এসে আমার মানে হাসব্যান্ডের বাড়িতে খোঁজখবর নিয়ে গেছে। তো উনি তখন বলে যে ওর একটা বড় বোন বিয়ে হয়েছে কিন্তু বাড়িতে থাকে, ছোট বোনের বিয়ে হয় নাই, ওর মা আর ওদের ৪ জনের একটা ছোট সংসার। কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে আমি জানি যে আমার ননাসের একটা মেয়ে আছে, সে ডিভোর্সি। তো সে একটা চাকরি করে, তার টাকায় ওই সংসার চলে, সম্পূর্ণ ইনভেস্টমেন্ট মানে সে করে। তো সে চাকরির পাশাপাশি আর কি করে সেটা কেউ জানে না, কিন্তু তার অনেক টাকা পয়সা আছে। আবার তার একটা দোকানও আছে। মানে মোট কথা সে যেহেতু সংসারে সবকিছুই করে তো সবাই তার কথাই চলে। তো ১ম ২ মাস আমি তেমন বুঝতে পারি নাই যে সে এই বাড়িতেই থাকে। কারণ সে সকালে এসে তার মেয়েটাকে দিয়ে যেত আর সারাদিন পরে আবার মানে মেয়েটা আমাদের সাথে থেকে আবার চলে যেত। মানে সে তখন শুধু খেয়ে যেত আর ওইরকম থাকতো না। কিন্তু ২ মাস পরে সে এই বাড়িতেই শিফট করে। তো আমাদের এই বাড়িতে একটা রুমে আমার শাশুড়ি আর ননদ থাকে, এক রুমে আমি আমার হাসব্যান্ড। তো আরেকটা রুম খালি থাকে। তো আমি ভাবলাম খালি যেহেতু তো থাকতেই পারে। তো পরে আমার ননদের মাধ্যমে জানতে পারি যে বোন এই বাসায় আগে থাকতো, কিন্তু ভাইয়ের বোন যেহেতু এই বাড়িতে থাকতো তাই ভাইয়ের বিয়ে তেমন একটা হইতেছিল না। মানে বাড়িতে বোন থাকে দেখে কেউ বিয়ে দিতে রাজি হইতেছিল না। পরে সে একটা আলাদা বাসায় নিয়ে চলে যায়, ওইখানে শিফট করে, তো এখন আবার চলে আসতেছে। তো আমি যেহেতু গরিব ঘরের মেয়ে ছিলাম তো ওই বাড়ির মানে মোটামুটি কাজকর্ম সব কিছুই জানি। আর এই বাড়িতে প্রায় ৫ রুমের ফ্ল্যাট বাড়ি, বড় বাড়ি ঘর, এগুলো সব কিছু আমাকে এক হাতেই কাজ করতে হতো, সব কিছু আমিই করতাম। তো এটাতে আমার কোনো আপত্তি ছিল না। কারণ আমি বাড়ির বউ, আমাকে তো কাজকর্ম করতেই হবে, আমি করতেছিলাম। কিন্তু আমার ননাসের মানে গায়ের কাপড় থেকে শুরু করে তার এভরিথিং আমাকে করে দিতে হয়। সে প্রতিদিন সকালবেলা কোথাও একটা যায়, বলে যে কাজে যায়। সে সকালে প্রায় ৮টা ৮:৩০ দিকে বের হয়ে যায়। তো আমাকে সবার আগে সকাল, সকাল উঠে তার জন্য কিছু একটা বানায় দিতে হয়। সে আবার ডায়েট করে। মানে সে অনলাইন দেখে এটা সেটা খায়। সে আমাকে বলে, যেটা বলে বানায় দিতে আমি ওইটাই আরকি আমাকে বানায় দিতে হয়। এর মধ্যে আমি যদি আমার স্বামীর কাছে মানে ২০০ টাকাও চাই, আমার স্বামী গিয়ে তার মার কাছে চায়। তার মা আবার তার মেয়ের কাছে চায়। আমার ননাসকে মানে এটার জন্য ১০ টা কৈফিয়ত দিয়ে তারপরে পাইতে হয় আরকি টাকাটা। মানে এইভাবে আরকি চলতে থাকে। এদিকে আমার ননাস তো আমাকে সারাক্ষণ একটার পর একটা অর্ডার দিত। খুঁটিখাটি আমার দোষ ধরতেই থাকতো। আমাকে সারাক্ষণ বলতো চুলে ম্যাসাজ করে দাও, তেল মালিশ করে দাও, চুল বেঁধে দাও, এই কাজ করে দাও, ওই কাজ করে দাও। মানে খুঁটিখাটি সারাক্ষণ করাইতেই থাকতো। এদিক দিয়ে আবার আমার ননদের সাথে আবার আমার সম্পর্ক ভালো ছিল। ও আবার ওই মেন্টালিটির ছিল না। আমার ননদটা আবার এমন না যে আমাকে একদম কাজের বুয়া বানায় রাখছে। সে আমাকে টুকিটাকি অনেক কাজেই হেল্প করতো, যেটা আমার ননাস করতো না। আমার ননাস সব মানে মনে হয় আমাকে একটা কাজের মেয়ে বানায় রাখছে। এমনও হইছে যে রাতে প্রায় ১২টা ১টা বাজে আমি আমার হাসব্যান্ডের সাথে রুমে লক করে শুয়ে আছি। তখন সে একটা কফি খাওয়ার জন্য আমাকে ডেকে তুলছে। তার মা বোন বাইরে, অথচ সে আমাকে রুম থেকে ডেকে তুলতো। মানে মানুষ এমন বলে না যে কোনো ডিভোর্সি মহিলা কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকলে ওটা দেখতে পারে না। এটা আগে শুনতাম, কিন্তু আমি এটা নিজের চোখে এখন দেখতেছি। মানে উনি এমন করতো যে আমাদের হাসব্যান্ড ওয়াইফকে একসাথে থাকতেই দিত না। দেখা যাচ্ছে না কোনো একটা কারণে আমরা একসাথে বসে আছি, গল্প করতেছি বা কিছু, উনি কোনো একটা কারণে আমার হাসব্যান্ডকে ডেকে নিয়ে আসতো। মানে আমাদের ২ জনকে একসাথে হইতেই দিত না। তো এই ব্যাপারগুলো আমার কাছে খুবই খারাপ লাগতে থাকে। তো এইভাবেই ১ বছর চলে যায়। ১ বছর পরে মানে একদিন হঠাৎ করে মানে মানুষ আসে না, মানে একটু খারাপ লাগে, সকালে ঘুম থেকে উঠতে পারে না। তো আমার এরকম খারাপ লাগতেছিল, আমি ঘুম থেকে উঠি নাই দেখে সে আমাকে অনেক কথা শুনাইছে। তো আমিও তো আর সহ্য করার মতো না। মানে এত কিছু সহ্য করি কিভাবে? তো আমিও ২ টা কথা বলে দিছি যে, "ঠিক আছে, আমি আপনার ভাইকে বিয়ে করছি। আমি সেবা করলে আপনার ভাইয়ের সেবা করব, আপনার মায়ের সেবা করব। কিন্তু আপনার সেবা, আপনাদের বোনদের সেবা তো আমি করব না। হ্যাঁ, টুকটাক কাজ করান, ঠিক আছে, আমি খুশি হয়ে করে দেই। কিন্তু এরকম না যে আপনারা একদম সবকিছু আমাকে দিয়েই করাবেন।" তো আমি যখন এইভাবে কথা বলি সে আমাকে ঠাস করে একটা চড় মেরে বসছে। আমাকে বলতেছে, "এত সাহস তোর? তুই আমার মুখে, মুখে কথা বলস? তোর জামাইয়েরও এত সাহস নাই আমার মুখে, মুখে কথা বলার। আর তুই কোথায়কার কি আসছত আমার সাথে মুখে, মুখে কথা বলস?"
কিন্তু এই ব্যাপারটা আমার খুব ইগোতে লাগে। তো আমি চিন্তা করছি যে না আমি চলে যাবো, আমার বাপের বাড়িতে চলে যাবো। তো পরে আমার হাসব্যান্ড সন্ধ্যার সময় এসে আমাকে অনেক বুঝায় যে, "থাক বড় বোন, যাক যা হইছে এটা মনে রাইখো না।" তো পরে আমি ঠিক আছে। কিন্তু ১৫-২০ দিনের মতো আমি উনার সাথে আর কথা-টথা বলি নাই। তো আমি ভাবলাম যে ঠিক আছে, সংসার করতে গেলে বড় বোন একটা ঝামেলা-টামেলা হইতেই পারে, যাক নরমাল হয়ে যাক সব। কিন্তু আমাকে কিন্তু সে এই পর্যন্ত একটা সুতাও কিনে দেয় নাই, যে এই যে বিয়ের পরে আসছি কখনোই না। সে আমাকে কিছুই দেয় নাই। কিন্তু সে এই ফ্যামিলির জন্য খরচ করে, এই ফ্যামিলিতে তার অবদান আছে, সে সব টাকা পয়সা দেয়। তো যার জন্য আরকি ভাবলাম যে না এগুলা ঝামেলা করার দরকার নেই। পরিবারেরই ব্যাপার। তো এর মধ্যে হচ্ছে ঈদ চলে আসছে। তো ঈদ উপলক্ষে আমার হাসব্যান্ড আমার জন্য একটা জামা নিয়ে আসছে। এইটা নিয়ে পুরা বাড়িতে হুলস্থুল। কেন আমার জামাই আমার জন্য জামা নিয়ে আসছে? এটা আমার ননাস এনে দিবে। আমার ননাস আমাকে জামা এনে দিবে। আমার জামাই কেন আনলো? তো মানে প্রয়োজনে আমার ননাসকে টাকা দিবে, সে এনে দিবে। তো এই নিয়ে হুলস্থুল। তার মধ্যে আমার শাশুড়ি কখনো কোনো কিছু না বললেও আমার ননাস আবার মানে ওই যে বিভিন্ন অকেশনে বাপের বাড়ি থেকে জিনিসপত্র আনে না? এইটার জন্য সে আবার অনেক কিছু বলত। যে আমার বাপের বাড়ি থেকে কেন কিছু দেয় না? তো আমি বলতাম যে, "আপনারা তো জানেন আমরা গরিব, আমার বাবা নাই। তো আপনারা কেন মানে এটা আশা করেন? আমাদের বাড়িতে ২ টা মানুষ গেলে যে আমার মা খাওয়াতে পারবে না, এটা দেখেই তো আপনারা আমাকে আনছেন।" তো এগুলা বলি। তো পরবর্তীতে এগুলো আমার বোনের সাথেও আমি শেয়ার করি। যে আমার বোন বলে, "কিছু করার নাই। পরের বাড়িতে গেলে এগুলা কথা শুনতেই হয়। একটু মানায় গুছায়ে চল।" তো এইভাবে দেখতে, দেখতে ২ বছর কেটে গেল। এর মাঝে মানে আমার ননাস মানে কড়া নির্দেশ দিয়ে দিছে আমার জামাইকে যে, "আমরা ৫ বছর আগে কোনো বাচ্চা-কাচ্চা নিতে পারব না।" কিন্তু এইটা কেন, এইটা আমি বুঝি না। তো আমি ১ম ভাবতাম যে হয়তো যে নতুন, নতুন বিয়ে হইছে এজন্য। কিন্তু না, আমি পরে এটা আমি জানি না আসলে কেন নিতে না করছে বাচ্চা-কাচ্চা। তো পরে এভাবেই কেটে যায়। প্রায় বছর ২ ১ আমাদের কেটে যায়। তো হঠাৎ করে একদিন মানে এরকম যে আমাকে কাপড় আমার ননাস একটা সাদা ড্রেস ধুইতে দিছে আমাকে। তো আমি হচ্ছে ওই সাদা কাপড়টা অন্য একটা কাপড়ের সাথে ধুয়ে দেই। তো আমি এটা আর খেয়াল করি নাই যে ওই কাপড় থেকে এটার মধ্যে রং লেগে গেছে। তো আমি ধুইয়া নেড়ে-টেড়ে শুকায় দিয়ে দিছি। তো হঠাৎ একদিন উনি কোনো একটা কারণে ওই সাদা ড্রেসটা পরবে, হয়তো আয়রন করবে বা কোনো কারণে নিছে। নিয়ে দেখে যে ওইটার মধ্যে কোনো একটা রং লেগে গেছে। মানে রং জাহামরি অনেক বেশি ঐরকমও না। একদম হালকা একটু গোলাপি কালার একটু রং। তো ঐরকম বুঝাও যায় না। তো সে কি করছে, আমি রান্নাঘরে রান্না করতেছি। সে এসে ওই জামাটা আমার মুখের উপর ছুঁড়ে দিয়ে বলতেছে, "তুই এটা কি করছ? তোর ১৪ গোষ্ঠী বিক্রি করলো কি আমার এই জামা কিনতে পারবি? এটা নাকি তার ব্র্যান্ডের জামা, অনেক দামি জামা।" আমাকে সেই গালিগালাজ করলো। তো আমি ওর আগে বলে ফেলছি যে, "এরকম হইলে আমাকে দেন কেন? আমাকে দিলে তো এমন হবে। আপনি ধুইতে পারেন না আপনারটা?" এইটা বলার সাথে, সাথে মানে আমাকে ঠাস, ঠাস করে কতগুলা চড় মেরে দিল। দিয়ে আমার চুলে ধরে আমাকে ওইখানে দেয়ালের মধ্যে ইচ্ছামতো বাড়ি দিছে। তো এত কিছুর পরে আমি কিছু না বলে আমি চুপচাপ ওইখানে বসে আছি। মানে আমার চিন্তা হলো যে আমি সবকিছু আমার হাসব্যান্ডকে বলব। ওর রিঅ্যাকশন কি থাকে ওইটা দেখব। তারপর আমার যা করার তা করব। এটা ছিল বিকেল দিকের ঘটনা। প্রায় ৪টা ৪:৩০ দিকের ঘটনা। তো আমি রুমে গিয়ে দরজা লাগায় বসে আছি। তো আমি কলিং বেলের আওয়াজ শুনছি। তো আমি যাওয়ার আগেই আমার শাশুড়ি দরজা খুলে ওর ছেলেকে নিয়ে একদম সরাসরি ওই ননাসের রুমে চলে গেল। মানে আমার হাসব্যান্ড সবসময় আমার রুমে আসে, কাপড় চেঞ্জ করে তারপর বের হয়। কিন্তু না, আজকে সরাসরি ননাসের রুমে চলে গেল। তারপর ওর বোন কি বলছে না বলছে জানি না। সে আমার রুমে এসে আমাকে বলতেছে, "তুই আপার সাথে মুখে, মুখে তর্ক করছত কে?" এই কথা বলে মানে আমি আমি শুধু বললাম যে, আমি তর্ক করছি। সে কি বলছে ওইটা সে কি করছে ওইটা তোমাকে বলে নাই?" এইটা বলার সাথে, সাথে সে তার কোমর থেকে বেল্ট খুলে আমাকে ইচ্ছামতো মাইর শুরু করলো। মানে মোট কথা আমার পুরো শরীরে ওই বেল্টের দাগ পড়ে গেছে। তারপরও ওইখান থেকে আমি প্রায় রাত ৮টার মতো বাজে মনে হয়। তো তখন আমি কি করছি, ওই বাড়ি থেকে বের হয়ে গেছি। বের হয়ে আমি সরাসরি আমাদের বাড়িতে চলে গেছি। আমার বাড়িতে আমার আপু, বোন জামাই মানে আপুর জামাই ২ জনই আছে, গিয়ে দেখি। তো আপুর বাড়ি যেহেতু কাছাকাছি, হয়তো আমার মাকে কিছু দেওয়া-টেওয়ার জন্য আসছে, মাকে দেখতে আসছে। তো আপু যখন আমার শরীরটা দেখলো যে আমার গলা-টলায় পুরো শরীরে আমার বেল্টের দাগ, তো আপু দেখে বলতেছে, "না, এই সংসার এখানে শেষ। ওই বাড়িতে আর তোকে পাঠাবো না।" তো পরে আমিও বললাম যে, "তোমরা যদি আমাকে ওই বাড়িতে ছাইড়া দাও তাহলে আমার লাশ দেখবা, আমাকে আর ফেরত পাবা না।" তো আমার বোন জামাই বলতেছে যে, "এইভাবে তো ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না। ওদেরকে তো একটা শাস্তি দিতে হবে।" তো পরের দিন গিয়ে আমার বোন জামাই, আপু আমরা গিয়ে হচ্ছে ওদের নামে নারী নির্যাতনের মামলা করে দেই। তো তারপরে তো ওদের উপর অনেক জোরজাপটা গেল। তো তারপর এক পর্যায়ে গিয়ে আমাদের ডিভোর্স হয়ে যায়। তো তারপরে ওদের আর কি হয়, ওদের কোনো খোঁজখবর আমি আর জানি না, রাখি না। তো তারপরে আমি আবার ভার্সিটিতে ভর্তি হই, পড়াশোনা করি, একটা ছোটখাটো চাকরি করি। তো আমি আমার মাকে নিয়ে ভালোই আছি, ভালো থাকতেছি। কিন্তু আপাতত বিয়ে-শাদী করার কোনো চিন্তা আমার মধ্যে নেই। কারণ বিয়ে করার স্বাদ আমার মিটে গেছে। সত্যি কথা বলতে একদম বিয়ের প্রতি আমার ঘেন্না ধরে গেছে। মানে বিয়ে নামক জিনিসটা থেকে আমি এখন আর দূরে থাকতে চাই। বিয়ে শাদী করার আমার কোনো ইচ্ছাই নেই। তো এই ছিল আপুর গল্পটা।
তো এই আপুর গল্পটা থেকে কিন্তু এইটা বোঝা গেল যে আসলে ভাইয়ের সংসারে বোনদের যে খবরদারি, এটা কিন্তু সত্যি খুব বাজে একটা জিনিস। আজকে যদি ওই সংসারটাতে ওনার বোনের খবরদারি না থাকতো, হয়তোবা তারা একটু অভাবে থাকতো, একটু কষ্ট করে চলতো, কিন্তু ওনার ভাইয়ের সংসারটা কিন্তু এভাবে ভেঙে যেত না। আরেকটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন যে এই আপুটা উনি কিন্তু মানে গরিব যে এটাকে তোয়াক্কা না করে উনি ওনার নিজের সেলফ রেসপেক্টের জন্য কিন্তু দাঁড়াইছে। উনি ওনার সত্যি মানে মূল কথা উনি কিন্তু প্রতিবাদ করছে, নির্যাতনটা কিন্তু সহ্য করে নাই। কিন্তু এমন হাজারো মেয়ে আছে যারা মায়ের খেয়ে ওই রকম সংসার করে যায়, তো নির্যাতনের পরও সংসার করে যায়, মানে ভাবে যে আমার পেছনে তো কেউ নাই, আমার তো কোনো ঢাল নাই। তো সেই সব আপুদেরকে বলবো যে তুমি নিজের জন্য আওয়াজ তোলো, নিজের নিজের প্রতিবাদ করো, কারণ হচ্ছে এইভাবে মায়ের খেয়ে নিজের উপর নির্যাতন সহ্য করে সংসার করার কোনো মানে হয় না। কারণ একটা সংসার মানে এই না যে তুমি শুধু করেই যাবে, দিয়েই যাবে, তোমাকে বিনিময়ে শুধু অত্যাচার তারা উপহার দিবে, এটা না। তো এটা অনেকেরই অনেক ধরনের মন্তব্য থাকতে পারে, জাস্ট এটা আমার মন্তব্য আমি বললাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মন্তব্যগুলো রেখে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।